নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ, যার সঙ্গে দীর্ঘকাল আমরা রাজনৈতিক কাজ করেছি এবং একসাথে জেলেও ছিলাম, তার ছেলে সহ, প্রিন্সিপাল মৌলানা নেসারুল হক, গভর্নর, বোর্ড অফ গভর্নর ইসলামিক ফাউন্ডেশন। এখানে আজকে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আলেম-ওলামাবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি ঠাকুরগাঁ গিয়েছিলাম, আমার দেশের বাড়ি। সেখানে আপনাদের কয়েকজন কর্মকর্তা যারা এই প্রোগ্রামের সঙ্গে জড়িত, তারা আমার সঙ্গে সেখানে দেখা করেছিলেন ঠাকুরগাঁর বাসায়। আমি গত 15-16 বছর তো আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে করতে অন্যান্য বিষয়গুলো আমাদের কাছে আমরা হারিয়ে গিয়েছিল, যে সরকারের কোন কোন অর্গানে কি কাজ হচ্ছে না হচ্ছে, কোথায় ক্ষতি হচ্ছে, এগুলো আমরা সুযোগ পাইনি। একদিকে আপনার জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় আন্দোলন করা, অন্যদিকে আপনার জেল জুলুমের শিকার হওয়া, এই একটা 15 বছর কন্টিনিউয়াসলি এই অবস্থার মধ্যে ছিলাম। তাদের কাছে আমি শুনেছি সব সমস্যাগুলো। শোনার পরে আমি তারা বললেন যে তারা একটা সভা করতে চায় যেখানে তারা এই বিষয়গুলো তুলে আনতে চায়। আমি রাজি হয়েছি। আমি যখন খুব ছোট, যখন আপনার শুধু খুব ছোট, যখন আপনার অক্ষর জ্ঞান আমার মা আমাকে দিতে শুরু করেছেন, তখন আপনার সরেও সরেয়া ক খ, সেই সঙ্গে কিন্তু আলেফ বে তে সে, সেটাও আমাদের এবং এইভাবেই কিন্তু আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমাদের শৈশব কাল থেকেই আমরা কিন্তু ওই আমাদের যে কৃষ্টি, আমাদের যে শিক্ষা, সেটা আমাদের পরিবার থেকেই তৈরি হয়। পরিবার থেকে তৈরি হয় বলেই আমাদের ধর্ম ইসলাম আমাদের যে শিক্ষা দেয়, সেই শিক্ষাগুলো আমাদের আপনার মননে, অর্থাৎ আপনার আমাদের মনস্তাত্ত্বিক বিষয়ে চলে আসে। আমার একজন অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন মৌলানা তামিজউদ্দিন আহমেদ। বিখ্যাত আলেম ছিলেন ওই এলাকায় এবং ওখানকার আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং আমাদের ঠাকুরগাঁয়ের জামে মসজিদের পেশ ইমাম ছিলেন এবং কেন্দ্রীয় যে আপনার জামাত হয়, ঈদের জামাত, সেই জামাতে তিনি নামাজ পড়াতেন। অত্যন্ত বিদ্বান, পণ্ডিত, করার লোক ছিলেন। অনেক ঘটনা আছে, আমি শুধু একটু বলতে চাই। তিনি আমাকে তার দ্বারা প্রভাবিত হয়ে আমি যেটুকু শিখেছি তা হচ্ছে যে প্রকৃত মানুষ হচ্ছে আসলে ইসলামের শিক্ষা। একজন মানুষ যদি মানুষ হয়, যে অন্যান্য মানুষকে সম্মান করবে, আমার রাসূলের যে শিক্ষা, যে সবাই সবসময় অন্যকে সম্মান করবে, তার যে পাওনা সেটা বুঝে দেবে, আর তুমি বিনয়ী হয়ে থাকবে, নিচে থাকবে, এই শিক্ষাগুলো আমরা ছোটবেলা থেকে পেয়েছি। যে কারণে পরবর্তীকালে যখন কাজের জীবনে এসছি, রাজনীতির জীবনে এসছি, সেইখান থেকে কিন্তু আমরা বাইরে যেতে পারি। সেই কারণে আমরা যারা আপনার সেই শিক্ষায় অন্তত কিছুটা আভাস পেয়েছি, কিছুটা কাছে যেতে পেরেছি, আমরা সহজে কিন্তু আপনার অন্যায় কাজ করতে পারি। তো আমার মাঝে মাঝে কষ্ট হয়, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, মসজিদ, এত ইমাম, এত উলেমা, এত বিদ্যান পণ্ডিত ব্যক্তিরা আছেন, তারপরেও এই দেশে এত অন্যায়।
এত পাপ কেন? কেন মানুষ এত চুরি করে, এত দুর্নীতি করে, আমার সম্পদকে বিদেশে পাচার করে দেয়? আমি অনেক বুঝতে পারি না। একটা মসজিদ তৈরি করার ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ এবং তাকে সেই সম্পদ জোগাড় করে মসজিদ তৈরি করে, সেই আগ্রহটা কোথায় যায় যখন সে একটা ভালো মানুষ তৈরি করতে চায়? আমি জানি না, আমাদের অনেক ভালো ব্যাখ্যা করতে পারবেন। আমার বিষয় ছিল অর্থনীতি, পরে রাজনীতি, ধর্ম সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত। স্পিরিচুয়াল যে ব্যাপার থাকে আপনার একটা, সেটাকে আমরা বলি যে উপরওয়ালার তরফ থেকে যেটা আসে তার সম্পর্কে জানা, ধর্ম সম্পর্কে ভালো করে জানা এবং সেটা প্রয়োগ সমাজে কিভাবে করা যাবে, এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের আরো গভীরভাবে চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। বিশেষ করে আমার একবার সৌভাগ্য হয়েছিল আপনার ইন্দোনেশিয়া যাওয়া। ইন্দোনেশিয়াতে আপনারা জানেন যে সেখানে মুসলিম জনগোষ্ঠী সবচেয়ে বেশি, সেখানে লার্জেস্ট মুসলিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। ওখানে আমি যেটা দেখেছি, আমার যেটা খুব প্র্যাগমেটিক মনে হয়েছে, বাস্তব সম্মত ব্যাপার হচ্ছে যে সরকারই আসুক, সেটা কমিউনিস্ট সরকারই আসুক বা আপনার ইসলামিক সরকার আসুক বা আপনার গণতান্ত্রিক সরকারই আসুক, তারা কিন্তু ওখানে অ্যাসোসিয়েশন অফ উলেমাস বলে একটা অ্যাসোসিয়েশন, ভেরি পাওয়ারফুল, গোটা দেশ জুড়ে সেটার আপনার প্রভাব। তাদের সঙ্গে পরামর্শ না করে তারা কোনো কাজ করে। এই যে একটা আপনার স্ট্রাকচারাল ব্যাপার, একটা গঠন ভাবে যে গঠিত হয়, এটা কেন যে আমরা আমাদের দেশে আমরা কখনোই এটাকে একখানে আনতে পারি। আমাদের বিএনপি আপনারা জানেন, আমরা খুব ঘোষিত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তৈরি করা দল, এবং আমাদের দলের মূল বিষয়টা হচ্ছে একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা হচ্ছে একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি গণতন্ত্র যদি একটা দেশে থাকে তাহলে সকল শ্রেণী, সকল ধর্মের, সকল বর্ণের মানুষের অধিকারটাকে প্রতিষ্ঠিত হয়। আর যদি সেটা না থাকে তাহলে কারোর অধিকার প্রতিষ্ঠিত হয়। আমরা 15-16 বছর ধরে দেখেছি যে প্যাসিস্ট হাসিনা কি করে এইভাবে প্রতিটি মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমার ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। আপনাদের নিশ্চয়ই সকলের মনে থাকবে, খুতবা কি হবে তাও কাউকে লিখে পারে, ঠিক না? এখন এই যদি অবস্থা হয়, তারপরে আবার দাবি করে যে তারা ইসলামের পক্ষে কাজ করেছে, আরো দুঃখ হয় তখন যখন দেখি আমাদের দেশেরই কিছু আলেম উলেমারা তার সঙ্গে মিটিং করে তাকে কওমি মাতা, কওমি জননী তাকে আপনার উপাধি দিচ্ছে। এগুলো আমার কাছে প্রশ্ন, এগুলো আমার কোশ্চেন্স। আমি আশা করি যে আমি হয়তো এই প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে পাবো, এটা আশা করি। যাই হোক, আমি এখন কাজের কথায় আসি। আপনারা এই 15-16 বছর দেখেছেন কিভাবে শক্তি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে। সবখানে সে তার নিজের লোক, তার দলের লোক, তার নিজের লোককে বসানোর চেষ্টা করে। এই বসানোর চেষ্টা করতে গিয়ে আপনার গোটা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে। আজকে ইসলামিক ফাউন্ডেশন তো একটা প্রতিষ্ঠান, সবচেয়ে মর্যাদাশীল ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। তো সেখানে যদি আপনার দলীয় লোককে বসানো হয়, পার্টিদার লোককে বসানো হয়, যারা বাইরে ইসলামের কথা বলবে কিন্তু মুখে ইসলাম বিশ্বাসই করে না, তাহলে তো সেটা সঠিকভাবে চলবে না, তাই না? আপনি আমাকে বলেন কোন দেশে বায়তুল মুকাররমের খতিব পরিবর্তনের সঙ্গে সঙ্গে পালিয়ে যায়? বলেন। তখনই সম্ভব যদি ওই ফরম্যাটটা অত্যন্ত পার্টিদার হয়, দলগত হয়, রাজনীতিকরণ করা হয়, তাই না? এখন আমরা তো আপনারা নিজেরাই বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সৃষ্ট এই দল, আমরা সবসময় ধর্মীয় মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আর আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান
তিনি যখন দায়িত্বে আসলেন দেখলেন যে এখানে ইসলামিক মুসলমান জনগোষ্ঠী হচ্ছে সবচেয়ে বেশি, তাদের ধর্মীয় মূল্যবোধ থেকে পুরস্কৃত সম্মান দেখানোর জন্য তিনি সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করলেন, তাই না? এবং আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস রেখে সকল কার্য পরিচালিত হবে, এটা উনি বলেছেন। আমরা সেখান থেকে এক চূড়ো কোথাও লড়িনি, বরং চেষ্টা করেছি সেটাকে আরো সমৃদ্ধ করবার। আপনারা বলেছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই স্কিম শুরু করেছেন, তাই না? মসজিদ ভিত্তিক আপনার শিক্ষা। এটা যা শুনলাম এটা আসলে অমানবিক, কারণ আপনাদের বেতন 8,000 টাকা এবং তারপরে সেটা 7 মাস ধরে পাচ্ছেন না, তারপরে আবার নামটাও দিয়েছে কেয়ারটেকার। এটা ঠিক হয়নি। যারা সেদিন আপনার সিদ্ধান্ত নিয়েছিলেন একেবারেই অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের মৌলানা সাহেব, নেতার সাহেব দিনেকে সকলের সামনে বলেছেন যে ইনশাআল্লাহ খুব শিগগিরই এটা পরিবর্তন হবে। আমি আশা করি যে আমরা সেই দিনটা যেন আমি কথা খুব সংক্ষেপে বলবো। হচ্ছে যে এখন আমরা জানি যে একটা 15-16 বছরের একটা ভয়াবহ দানবীয় একটা শাসন, সেখান থেকে বেরিয়ে এসে আমরা অনেক ত্যাগের বিনিময়ে আপনাদের আলেম ওলামা অনেকে মারা গেছেন, জেল খেটেছেন, ফাঁসি হয়েছে, জঙ্গি চিহ্নিত করে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে। আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমাদেরকে একই পরিণতি ভোগ করতে হচ্ছে। এই অবস্থায় আমরা সকলে আন্দোলন করে আমাদের ছেলেরা জীবন দিয়ে প্রাণ দিয়ে একটা পরিবর্তন নিয়ে আসছে। এই পরিবর্তনটাকে আমরা কাজে লাগাতে চাই, এই সুযোগটাকে ব্যবহার করে আমরা দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পার্মানেন্ট করতে চাই, পরিকল্পনা করতে চাই। তাহলে আপনাদেরও যেমন অধিকার প্রতিষ্ঠিত হবে, অন্যান্যদের অধিকারটা সেখানে প্রতিষ্ঠিত হবে। এইটুকু বলতে পারি যে আমরা আপনাদের সকলের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করা আমাদের অগ্রাধিকার হবে, প্রায়োরিটি হবে। এবং আমরা যেটা করতে চাই তা হচ্ছে যে এটাকে আমরা এমনি ফেলে রেখে দেন, আমরা ইসলামিক ফাউন্ডেশনকে একটা ইনস্টিটিউশনে, প্রতিষ্ঠানে পরিণত করতে চাই, যে রাষ্ট্রীয় ভাবে থাকবে, যেটা রাষ্ট্রের সমস্ত দায়িত্ব বহন করবে। আরেকটা দাবি আছে আপনাদের রাজস্ব খাতে, ইনশাআল্লাহ আমরা এটাকে রাজস্ব খাতে নেওয়ার জন্য যেটা বললাম যে প্রতিষ্ঠানকে যদি রাষ্ট্রীয় ভাবে আমি নিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমি সেটা রাজস্ব খাতে এমনি চলে যাবে, আপনাকে চিন্তা করতে হবে। কারণ আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি আমাদের এই যে মূল্যবোধের অধঃপতন হয়েছে, আমরা এই যে প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখি আপনার হত্যা, খুন, রাহাজানি, আপনার অন্যায় ন্যায়, মানে সব অপরাধ, এগুলো বন্ধ হয়ে যায় যদি সত্যিকার অর্থে আমরা নৈতিক শিক্ষাটা পাই। আর ওই নৈতিক শিক্ষা পাই কিন্তু আমি আপনার ওই বক্তব্যে, মাদ্রাসায়, স্কুলে, আমার শিক্ষকদের কাছে, বাড়িতে, পরিবারের কাছে, তাই না? ওই জিনিসটাকে আমরা নিশ্চয় করতে চাই। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে আজকে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের কাছে এখানে এসে কিছু কথা শোনার জন্য, এবং একটা সুযোগ দিয়েছেন কিছু বলার জন্য। আজকে দেশে কিন্তু পরিবর্তন হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে, এবং সেটা ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং এই নির্বাচনের জন্য তার আগে আমরা দেখেছেন সংস্কার কমিশন করা হয়েছে। সংস্কার কমিশন খুব বড় বড় পণ্ডিতরা দেশ থেকে এসেছে, বিদেশ থেকে এসছে, তারা বহু 9 মাস ধরে তারা আলোচনা করেছে, অনেক সংস্কারের কথা বলেছে। সব শেষে যেটা বলেছে ওটা আমরা বুঝি না ঠিক মতো। দেশের মানুষ অনেকেই বুঝতে পারে না কি যে আপনার পিয়ার কয়জন বুঝে বলেন? আপনার তো সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করা, তাই না? পিয়ারটা কি আছে? ইংরেজি শব্দ হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আমি ঠিক মতো বুঝতে কষ্ট হয়। বাংলাটা আরো কঠিন, আনুপাতিক প্রতিনিধিত্ব। তো
এইগুলোর সঙ্গে তো আমরা পরিচিত না, তাই না? বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট, একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কা থাকবে, থেকে মার্কে আমি ভোট দেবো, তাই তো? এটাই আমরা সব সময় সেই আদিকাল থেকে দেখে আসছি। এখন আপনি এটাকে পরিবর্তন করবেন, তার জন্য আবার গণভোট করবেন, গণভোটে থাকবে হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। দেখবেন শেষ দিন পর্যন্ত কেউ বুঝতেও পারবে না। আমি ওনাদের সঙ্গে যখন আলাপ করছিলাম, আমি বললাম যে আপনারা এইভাবে জিনিসগুলোকে আনলেন কেন? আপনারা এমনভাবে আনেন যেন মানুষ আস্তে আস্তে ধাতস্থ হতে পারে। পরিবর্তন আমরা চাই। বিএনপি আমরা 2016 সালে দেশের যে বেগম খালেদা জিয়া প্রথম তিনি ভিশন 2030 দিয়েছিলেন, অর্থাৎ 2020 সালে 30 সালে কিভাবে দেশ চলবে সে সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন। সেখানে কিন্তু এখন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটার প্রস্তাব তিনি তখনই দিয়েছিলেন, এবং প্রধানমন্ত্রীর 2বারের বেশি হওয়া উচিত না তার চাপ, সেটাও তিনি দিয়েছিলেন। এরপরে 2023 সালে আমরা প্রথমে 27 দফা, অন্যান্য দলগুলোর সঙ্গে আলাপ করে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। ওখানে সংস্কারের সবকিছু আছে, সবকিছু বলা আছে। সুতরাং আমরা সংস্কার চাই, সংস্কার চেয়েছি, এবং আপনারা দেখেছেন আমরা সব স্বাক্ষর করেছি, তাই না? দেখেছেন তো? এখন দেখা গেল ফাইনালি যখন আপনার সেই সুপারিশগুলো আসলো, অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সই করিনি। অর্থাৎ এখানে একটা বলা যেতে পারে যে ওই কমিশন সঠিক কাজটা করে। তারা যেগুলো একমত হয়েছে সব রাজনৈতিক দলগুলো, সেগুলো দিলেই সবচেয়ে ভালো। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে ডাকদৌড় চলছে, তাই তো? এই জিনিসগুলো ঠিক না। মানুষকে যেটা বলবেন সেটা সঠিকভাবে যাওয়া উচিত, কিন্তু মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা আমার মনে হয় না। আপনারা সবাই আলিমুল্লাহ আছেন, ইসলাম আমাদেরকে কোথাও বলেছে, এটা আমার বুঝতে হবে। এই যে কিছুক্ষণ আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে। এবং এটা ঠিক না, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে। এই কথাগুলো আমি এই জন্যই বলছি, যেগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কথাগুলো বলছি। এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত, বেশি করে আসা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মহলটি, তারা কিন্তু আপনার রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তাদেরকে সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার। আইডিয়ার নামে প্রথম এসেছিল, মনে আছে আমাদের, ইসলামিক ডেমোক্রেটিক লীগ। তারপরে তারা কাজ করেছেন, আমাদের সঙ্গেও কাজ করেছেন, আমরা তাদেরকে নিয়ে কাজ করেছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে গত 10 বছর কিন্তু আমরা তাদের ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল, দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কিন্তু ভাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল, শুনেছি, আমার জানা নেই আমার। অর্থাৎ ছাত্রলীগ সেজে তারা সেখানে ছিল। এই ধরনের কাজ তো আমরা করতে পারি। আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি। আমাদের 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের 20,000 লোককে হত্যা করা হয়েছে, প্রায় 1700 মানুষকে, নেতা, আমাদের এমপি সহ গুম করে দেওয়া। আমরা 200, 300, 400 মামলা নিয়ে আছি, আমাদের 11 বার জেলে গেছি। কিন্তু আমরা একটা বিষয় আমরা চাচ্ছি যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। দেশের বেগম খালেদা জিয়া 6 বছর তাকে কারাগারে রাখা, আমাদের নেতা তারেক রহমান সাহেব এখন পর্যন্ত। এই যে ত্যাগ সকলের,
এই যে 1400-1500 ছেলেকে হত্যা করা হলো, সবকিছু মিলিয়ে সুযোগ এসছে। আসুন আমরা সবাই মিলে অন্তত এই জায়গাতে আমরা ঐক্যবদ্ধ হই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি, যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারবো। পার্লামেন্টে আলাপ হবে, সেই পার্লামেন্টে ডিসিশন হবে, সেটাই হবে জনগণের সিদ্ধান্ত। আমি সবশেষে আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং আশা করছি যে আগামী দিনগুলোতে আপনাদেরকে এগুলো নিয়ে আর এই আন্দোলন করতে হবে না বা জেল ধর্ম করতে হবে।